হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে আমি তোমাদের সাথে রয়েছি ডব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি যে আপকামিং এক্সাম রয়েছে সেই এক্সামের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, বেসিক্যালি ম্যাথসের পার্টটা নিয়ে। আর তোমরা জানো 20টা প্রশ্ন আসবে, আর টপিকগুলো তোমরাও পেয়েও গেছো যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। তো ইম্পর্টেন্ট কোশ্চেন আজকের এই ভিডিওতে হতে চলেছে। তো ভিডিওটা ফার্স্ট ক্লাস পর্যন্ত ভালো করে দেখো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আশা করছি তোমরা ভিডিও এই আমরা যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো তোমরা দেখছো, আর এখান থেকে কিছু শিখতেও পারছো। তো শিখলে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের অবশ্যই চ্যানেলটাকে। চলো আমরা দেরি না করে আমরা ফার্স্ট প্রশ্নকে নিয়ে ডিসকাশন করে এখানে প্রথম প্রশ্নটা কি বলা হচ্ছে, বলছে যদি কোনো ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 150% এবং 10 বছর পরের বয়সের 75% হয়, তাহলে ব্যক্তিটির বর্তমান বয়স কত হবে? হ্যাঁ, দুটো কন্ডিশন দেওয়া আছে। বলছে ব্যক্তিটির বর্তমান বয়স কি 10 বছর যা পূর্বের বয়স সেই বয়সের 150%। তাহলে আমি যদি ব্যক্তিটার বর্তমান বয়স এইভাবে ধরি, ব্যক্তিটার বর্তমান বয়স যদি এক্স হয়, এটা হচ্ছে ব্যক্তিটার বর্তমান বয়স এক্স, ঠিক আছে। আর 10 বছর পূর্বের বয়স কত? x-10। এটা হচ্ছে ব্যক্তিটার বর্তমান বয়স, এটা হচ্ছে 10 বছর পূর্বের বয়স। তো বলছে ব্যক্তিটার বর্তমান বয়স যা, সেটা হলো 10 বছর পূর্বের বয়সের 150%। দেখো ইকুয়েশন তো আমি একটা বানালাম, ভ্যারিয়েবলও একটা আছে, তাহলে একটা ইকুয়েশন একটা ভ্যারিয়েবল, আমরা এই ইকুয়েশন থেকে আনসার বের করতে পারবো। পরের কন্ডিশনে যাওয়ার প্রয়োজন নেই, এই কন্ডিশন থেকে আনসার বের করতে পারবো। মানে যে কোনো একটা, এখানে তোমাকে দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে, দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন দিয়ে তুমি কিন্তু ব্যক্তিটার বর্তমান বয়স বের করতে পারো। যে দুটোকেই কাজে লাগাতে হবে তার কোনো মানে নেই। আমি দেখতে পাচ্ছি এখানে একটাই ভ্যারিয়েবল আছে, আর ইকুয়েশন একটা আমি তৈরি করে আনসার বের করতে পারবো। তাহলে এটা কাটলাম, কেটে কুটে আসছে কত? 3 আর 2, আর 2টা এদিকে গিয়ে কি হবে? গুণ হবে। তাহলে 2x ইকুয়াল টু 3x মাইনাস 30, তাহলে x ইকুয়াল টু হয়ে গেল 30। তাহলে x এর মান 30, মানে ব্যক্তিটার বর্তমান বয়স হচ্ছে 30 বছর। অপশন বি এরটা হবে রাইট। ঠিক আছে, ক্লিয়ার? দেখো একবার কি বলেছিল, বলছে যে যদি কোনো ব্যক্তির বর্তমান বয়স হচ্ছে 10 বছর আগের বয়সের 150%। ইকুয়েশন তৈরি করে এক্স এর মান সলভ। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি তার 42,000 টাকা ব্যাংকে তার 12 বছর এবং 10 বছর বয়সী দুই পুত্রের মধ্যে এমন ভাবে ভাগ করে রাখলেন, যখন তাদের বয়স 18 বছর হবে 10% সুদের হারে প্রত্যেকেই একই পরিমাণ সুদ পাবে, সুদের পরিমাণটা একই পাবে। তাহলে কোন পুত্রের নামে কত টাকা করে রেখেছিলেন? মানে প্রথম ছেলের নামে কত রেখেছিলেন, দ্বিতীয় ছেলের নামে কত রেখেছিলেন বের করতে হবে। তুমি দেখো পুত্রের বয়স 12 বছর আর 10 বছর, আর বলছে যখন পুত্রের বয়স 18 বছর হবে, তাহলে বুঝতে পারছি যে প্রথম ছেলের বয়স এখন 12 বছর, 18 বছর হতে 6 বছর বাকি। আর সেকেন্ড ছেলের বয়স হচ্ছে 10 বছর, 18 বছর হতে 8 বছর বাকি। মানে একজনকার টাকা 6 বছর খাটবে, আর আরেকজনকার টাকা 8 বছর খাটবে। তো 6 বছর 8 বছর খাটুক, 10% করে খাটুক, যেন প্রত্যেকেই সমান টাকা সুদ পায়। তাহলে ওই 42,000 টাকাটাকে কিভাবে ভাগ করতে হবে? তো আমি ধরি যে 42,000 টাকাটার ভাগটা হচ্ছে x:y, মানে একজন x টাকা পাবে, একজন y টাকা পাবে, এরকম ভেবে নিলাম। একজন x টাকা পাবে, একজন y টাকা পাবে। এবার x টাকার উপর প্রথম জনকার 6 বছর 10% রেটে কত টাকা সুদ পাওয়া যাবে? তাহলে x ইন্টু 6 ইন্টু 10 বাই 100, x ইন্টু 6 ইন্টু 10 বাই 100, পি আর টি বাই 100। পরেরটাও তাই, y ইন্টু পরেরটা 8 বছর খাটছে আর 10% রেট বাই 100। দুটো সুদের পরিমাণ ইকুয়াল। এবার এদিক থেকে 100 100 ক্যান্সেল হলো, 100 100 ক্যান্সেল হলো, x ইস টু ওয়াই 8:6 পাওয়া গেল, মানে 4:3 পাওয়া গেল। না, এবার এই গোটা টাকাটাকে আমরা 4:3 তে ব্রেক করে দেবো। ব্রেক করে দিলেই কিন্তু আমরা পেয়ে যাব যে কোন ছেলেকে কত টাকা দেওয়া হয়েছিল। তাহলে প্রথম ছেলের নামে কত ভাগ হয়েছিল? 42,000 ইন্টু 4/7, 24,000 টাকা। আর দ্বিতীয় ছেলে 42,000 ইন্টু 3/7,
18,000 টাকা। তাহলে একজন 24,000 পেয়েছে, একজন 18,000 পেয়েছে। অপশন এ রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। একটি নৌকা স্রোতের অনুকূলে 3 ঘন্টায় যে দূরত্ব যেতে পারে, স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব যেতে 9 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার বেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের বেগ কত? দেখো, অনুকূলে যে ডিস্টেন্সটা 3 ঘন্টায় যায়, প্রতিকূলে ওই একই ডিস্টেন্স 9 ঘন্টায় যায়। স্থির জলে নৌকার বেগ দিয়ে দিয়েছে 4 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ জানতে চাইছে, তো আমি স্রোতের বেগটাকে ধরে নিচ্ছি ওয়াই। নৌকার বেগ এক্স, স্রোতের বেগ ওয়াই, তাহলে 4 প্লাস ওয়াই, এটা হচ্ছে নৌকার অনুকূলে বেগ। 4 মাইনাস ওয়াই, এটা হচ্ছে নৌকার প্রতিকূলে বেগ। অনুকূলে বেগে 3 ঘন্টায় যতটা যেতে পারে, 3 ঘন্টায় কতটা যেতে পারে ইন্টু 3। আর প্রতিকূল গতিবেগে 9 ঘন্টায় ততটাই যেতে পারে, 9 ঘন্টায় কতটা যেতে পারে ইন্টু 9। আর দুটো দূরত্ব হচ্ছে ইকুয়াল, তাহলে 12 প্লাস 3y ইকুয়াল টু 4 9 36 মাইনাস 9y। 9yটাকে এদিকে শিফট করালে 12y হবে, আর এই 12টাকে ওদিকে শিফট করলে 36 থেকে 12 মাইনাস হয়ে 24 হবে। তাহলে y এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 2। তাহলে স্রোতের গতিবেগ হয়ে যাবে 2। অপশন ডি এরটা হবে রাইট অ্যান্সার। তাহলে কি করা হলো, এইটা হচ্ছে নৌকার অনুকূলে গতিবেগ। অনুকূলে গতিবেগ কি করে বার করতে হয়, নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ অনুকূলে গতিবেগ। এই অনুকূলে গতিবেগে 3 ঘন্টায় কতটা যাবে ইন্টু 3। এটা হচ্ছে নৌকার প্রতিকূলে গতিবেগ। প্রতিকূলে গতিবেগে 9 ঘন্টায় ততটাই দূরত্ব যাবে, তাই ততটাই বলা হয়েছে বলে মাঝখানে ইকুয়াল সাইন। ওয়াই এর মান বের করা হলো, ওয়াইটাকে ধরা হয়েছিল স্রোতের বেগ। তাহলে আনসার হয়ে গেল অপশন ডি এরটা। নেক্সট, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 40 বছর। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের বয়সের সমষ্টি 80 বছর হবে। আচ্ছা, আজকে বয়সের সমষ্টি হচ্ছে 40 বছর, ঠিক আছে। দুজনের বয়সের সমষ্টি 80 বছর কখন হবে? যখন দুজনকার বয়স 20 বছর 20 বছর করে বাড়বে। দেখো, আজকে দুজনকার বয়স হচ্ছে 40 বছর, দুজনকার বয়সের সমষ্টি 80 বছর হচ্ছে, মানে 40 বছর বয়স বাড়াতে হচ্ছে। এবার 40 বছর বয়স তো একজনকার বাড়বে না, দুজনকার মিলিয়ে 40 বাড়বে। তো দুজনকার মিলিয়ে 40 বাড়বে, মানে পুত্রের বয়সও 20 বছর বাড়বে আর পিতার বয়সও 20 বছর বাড়বে, তবে তাদের বয়সের সমষ্টিটা কি হবে 80 বছর হবে। তার মানে বলতে চাইছে, এই যে যখন, যখন মানে হচ্ছে 20 বছর পর, যখন মানে 20 বছর পর পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে। ঠিক আছে, তো জানতে চাইছে পুত্রের বর্তমান বয়স কত। তাহলে এক কাজ করি, আমি এই 40 বছরটাকে এমন ভাবে ভাঙি, একদিকে লিখি পিতা আর একদিকে লিখি পুত্র। দেখো, আমি এখানে অপশন টেস্ট করে দিচ্ছি। পুত্রের বয়সটাকে আমি 10 ধরে নিচ্ছি, তাহলে পিতার বয়স অটোমেটিক্যালি 30 হয়ে যাবে, কারণ দুজনকার মোট বয়স বলেছিল 40 বছর। এবার আমি ঠিক 20 বছর পরের ঘটনাটা দেখবো, 20 বছর পরে কি ঘটবে বলো। 20 বছর পরে পুত্রের বয়স কত হবে, পিতার বর্তমান বয়সের সমান হবে। 20 বছর পর দেখো পুত্রের বয়স কত হবে, আজকে 10 বছর আছে, 20 বছর পর কি হয়ে যাবে 30 বছর হয়ে যাবে, মানে পিতার বর্তমান বয়সের ইকুয়াল হয়ে যাবে। এখানে দেখো বলেছিল যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, তাহলে ঠিক 20 বছর পরেই এই ঘটনাটা ঘটছে। তাহলে আমি যে অপশনটা ধরেছি সেই অপশনটা আমি ঠিক ধরেছি, কারণ 20 বছর পর কিন্তু পুত্রের বয়সটা পিতার বর্তমান বয়সের ইকুয়াল হয়ে যাচ্ছে। 20 বছর পর পুত্রের বয়স কত হবে 30, 20 বছর পর পিতার বয়স কত হবে 50, দুজনকার বয়সের যোগফল দেখো 80, ম্যাচ করছে। ঠিক আছে, আর 20 বছর পর পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের দেখো ইকুয়ালও এসছে। ঠিক আছে, তো সবকিছু স্যাটিসফাই করছে, অপশন এ হয়ে যাবে রাইট আনসার। চলে গেলাম নেক্সট কোশ্চেন। এখানে কি বলা হয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 8 জন পুরুষ ও 5 জন মহিলা একটি কাজ 6 দিনে করতে পারে। 4 জন পুরুষ ও 8 জন মহিলা একত্রে ওই কাজ 9 দিনে করতে পারে। তাহলে 16 জন পুরুষ ও 10 জন মহিলা একত্রে ওই কাজ কত দিনে করতে পারবে? দেখো, এই প্রশ্নটার ডেটা অনুযায়ী কোশ্চেনটাকে 5 সেকেন্ডে সলভ করে দেওয়া যায়। কি বললাম, এই কোশ্চেনের ডেটা অনুযায়ী কোশ্চেনটাকে 5 সেকেন্ডে সলভ করে দেওয়া যায়। প্রশ্নটা ভালো করে একটু অবজার্ভ করো, বলছে 8 জন পুরুষ ও 5 জন মহিলা একটি কাজ 6 দিনে করতে পারে। 8 জন পুরুষ ও 6 জন মহিলা
5 জন মহিলা, সরি 6 জন না, 5 জন মহিলা। 8 জন পুরুষ ও 5 জন মহিলা একটি কাজ 6 দিনে করতে পারে। আর যেটা চাওয়া হয়েছে দেখো 16 জন পুরুষ আর 10 জন মহিলা। কতদিনে করতে পারবে? তুমি দেখো পুরুষের সংখ্যাও ডবল করে দেওয়া হয়েছে, মহিলার সংখ্যাও ডবল করে দেওয়া হয়েছে, মানে যা লোক ছিল তার ডবল লোক কাজ করছে। তাহলে কাজ যতদিনে আগে শেষ হয়েছিল ডবল লোক কাজ করবার জন্য কাজ অর্ধেক দিনে শেষ হয়ে যাবে, মানে 6 দিনের জায়গায় এখন 3 দিন লাগবে। ঠিক আছে, 6 দিনের জায়গায় এখন কদিন লাগবে? 3 দিন লাগবে। ব্যাস, এখানেই তুমি কিন্তু আনসার পেয়ে গেলে, 3 দিন লাগবে। এবার আমি কি বললাম যে এই প্রশ্নের ডেটাটা এমন ভাবে সেট করা আছে উইদাউট ক্যালকুলেশন তুমি কিন্তু আনসার বলতে পারছো, কিন্তু সব ক্ষেত্রে তুমি এরকম পাবে না, পেতেও পারো নাও পেতে পারো। ঠিক আছে, তো এটার সলিউশন এটা বেস্ট উপায়। অন্য থাকলে অন্যভাবে আমরা অ্যাপ্রোচ করতাম কোশ্চেনটাকে সলভ করতে। নেক্সট, পরেরটা। একটি উলম্ব পাশে একটি বানর ওঠার চেষ্টা করছিল। সে প্রথম 2 সেকেন্ডে 5 ফুট এবং পরবর্তী প্রতি 2 সেকেন্ডে, আচ্ছা এই যে বলছে না পরবর্তী প্রতি 2 সেকেন্ডে 1 ফুট অতিরিক্ত উঠতে পারে, কথার মানে হচ্ছে মনে করো প্রথম 2 সেকেন্ডে সে 5 ফুট উঠলো, পরবর্তী 2 সেকেন্ডে সে কিন্তু 1 ফুট অতিরিক্ত মানে 6 ফুট উঠলো, তারপরের 2 সেকেন্ডে আরো 1 ফুট অতিরিক্ত উঠলো মানে হচ্ছে 7 ফুট উঠলো। এই করতে করতে 20 সেকেন্ডে বানরটা কতটা ওপরে উঠবে? তাহলে 20 সেকেন্ডের মধ্যে এরকম 2 সেকেন্ড করে কবার আসবে? 20 সেকেন্ডের মধ্যে এরকম 2 সেকেন্ড করে আসবে 10 বার, মানে বানরটা 10 বার ওপরে উঠবে। প্রথম 2 সেকেন্ডে উঠলো 5, পরের 2 সেকেন্ডে উঠলো 6, তারপরের 2 সেকেন্ডে উঠলো 7, তারপরের 2 সেকেন্ডে উঠলো 8, এই করে করে 10খানা টার্ম তোমাকে যোগ করতে হবে, যেহেতু এরকম সংখ্যা 10 বার আসবে। 20 সেকেন্ডের মধ্যে 2 সেকেন্ড 10 বার আসবে, তাই এখানে কিন্তু এরকম সংখ্যা 10 বার লিখে তোমাকে যোগ করতে হবে। চলো 10 বার লিখে যোগ করি। তাহলে 5 থেকে শুরু করে 10খানা টার্ম। আচ্ছা 5 থেকে শুরু করি, 10 নম্বর টার্ম কত হবে? 5 থেকে শুরু করলে 10 নম্বর টার্ম হবে হচ্ছে 14। 5 থেকে শুরু করে 10 নম্বর টার্ম হবে কত? 14। এবার এই সংখ্যাগুলোকে যোগ যদি করতে হয়, তুমি এক কাজ করো, অ্যাভারেজের সাথে নাম্বার অফ টার্মস গুণ করে দাও। এই সংখ্যাগুলোর অ্যাভারেজ হচ্ছে প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, 5 প্লাস 14/2, এটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজের সাথে নাম্বার অফ টার্মস, এখানে টোটাল 10খানা সংখ্যা আছে, 10 দিয়ে গুণ, ক্যালকুলেট করো। 19 × 5 95। অপশন ডি হয়ে যাচ্ছে রাইট আনসার। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ বায়োলজি এবং কেউ উভয় বিষয়ে পাস করে। 75% অঙ্কে এবং 55% বায়োলজিতে পাস করলে কত পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে? আচ্ছা, বলছে যে কেউ কিন্তু ফেল করেনি, উভয় বিষয়ে কেউ কিন্তু ফেল করেনি, বলছে কেউ বায়োলজি এবং কেউ উভয় বিষয়ে পাস করেছে, কেউ অঙ্কেও পাস করেছে। 75% অঙ্কে পাস করেছে, 55% বায়োলজিতে পাস করেছে। আচ্ছা 75% অঙ্কে আর 55% যদি বায়োলজিতে পাস করে তাহলে পার্সেন্টেজ বেশি হয়ে গেল না 100%-এর থেকে? যোগ করে দেখো আসছে কত? 130। তাহলে যে 30% এক্সট্রা আসছে সেই 30টাকে আমাকে সরাতে হবে। কেন সরাতে হবে? কারণ সেই 30% উভয় বিষয়ে পাস করেছিল। এই 30%-এ কি হয়েছিল? উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস। এবার জানতে চাইছে উভয় বিষয়ে কতজন পরীক্ষার্থী পাস করেছে। তাহলে আমি কি করব? 1500 জনের 30% ক্যালকুলেট করে নেব। তাহলে 1500 জনের 30% কত হবে? 3 15 45, 450। তাহলে 450 হয়ে যাবে আনসার, অপশন এ হয়ে যাবে রাইট আনসার। তো কি করা হলো? 75 আর 55 যোগ করলে আসছে হচ্ছে 130। 100-র চেয়ে কতটা বেশি আসছে? 30 বেশি আসছে। তাহলে 30 তোমাকে মাইনাস করতে হবে। এই 30টা কি? 30টাই হচ্ছে উভয় বিষয়ে পাস। তাহলে উভয় বিষয়ে পাসের হার হচ্ছে 30% যদি হয়,
তাহলে উভয় বিষয়ে পাস করেছে কতজন? 1,500 জনের 30%। 1,500 জনের 30% কত? 450 জন। তাহলে 450 জন হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। বলছে একটা নির্বাচন কেন্দ্রে ভোটারদের 1/25 ভোট দেননি, মানে টোটাল যদি নির্বাচন কেন্দ্রে 25 জন ভোটার থাকে, একজন ভোট দেয়নি। দুজন প্রার্থীর মধ্যে যিনি জিতেছেন তিনি মোট ভোটের মানে ওই 25 জন ভোটারের মধ্যে, কিন্তু হ্যাঁ, যতজন ভোট দিয়েছে তার মধ্যে নয়, মোট ভোটের 13/25 ভোট পেয়ে পরাজিত প্রার্থীর থেকে 500 ভোট বেশি পেয়েছেন। তাহলে কি ঘটনা ঘটেছে? 25 জন ভোটার, এই 25 জন ভোটার থেকে একজন ভোট দিল না, একজন সরে গেল। এই 25 জন ভোটার থেকে 13 জন ভোট দিয়েছে হচ্ছে যে বিজয়ী সেই প্রার্থীকে। তাহলে অন্যজন কতগুলো ভোট পেয়েছে? 13 আর 1 14, 25 থেকে 14 বাদ দিয়ে দাও, 11খানা ভোট পেয়েছে হচ্ছে যে পরাজিত হয়েছে। আর এদের দুজনকার ভোটের যে মার্জিন, সেই মার্জিনটা বলেছে 500 ভোট, মানে গ্যাপটা 2, সেই 2 হচ্ছে 500-র সাথে ইকুয়াল। জানতে চাওয়া হয়েছে কতজন ভোটার ভোট দিয়েছিল। দেখো, ভোট দিয়েছিল হচ্ছে 25 জনের মধ্যে 24 জন, তাহলে 24 মানে কত বের করতে হবে? তাহলে 2 এর 12 গুণ আছে, তাহলে 500-র 12 গুণ করে বসিয়ে দাও, 6,000 জন হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। তাহলে 6,000 জন কোথায় রয়েছে? এই যে অপশন বি তে রয়েছে, অপশন বি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে টোটাল ভোটার 25 জন, তার মধ্যে থেকে একজন ভোট দেয়নি, 13 জন, 25 জনের মধ্যে থেকেই 13 জন বিজয়ী প্রার্থীকে ভোট দিয়েছে, আর বাকি 11 জন যে পরাজিত হয়েছে তাকে ভোট দিয়েছে। মার্জিনটা 2টো ভোটের, প্রশ্নে বলেছে মার্জিনটা 500 ভোটের, 2 মানে 500। কতজন ভোটার ভোট দিয়েছিল জানতে চেয়েছে, 25 জন ভোটার না, 25 জন ভোটার ছিল, একজন দেয়নি, 24 জন ভোট দিয়ে 24 মানে কত বের করা হলো, আনসার পাওয়া গেল। নেক্সট, একটি পাত্রের মিশ্রণে দুধ আর জলের অনুপাত 5:8। এই পাত্র থেকে কত পরিমাণ মানে কত অংশ, অপশনগুলোর দিকে তাকিয়ে দেখো, অংশে দেওয়া আছে। এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে সমপরিমাণ দুধ ঢাললে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:1 হবে। তো এটার ক্ষেত্রে একটা শর্টকাট টেকনিক আছে, একটু বলি। দেখো, এখানে কিছুটা মিশ্রণ তুলে সমপরিমাণ দুধ অ্যাড করা হচ্ছে, তো তুমি কি করবে, দুধ যেহেতু অ্যাড করছো তাহলে জলের পরিমাণটাকে তুমি সেম বানাবে। তাহলে একদিকে আমি লিখলাম হচ্ছে জল, আর অন্যদিকে লিখলাম হচ্ছে দুধ। জল আর দুধের অনুপাত প্রশ্নের মধ্যে কত দেওয়া আছে? জলটা আমি আগে লিখেছি, তাহলে 8 আগে লিখতে হবে, তারপর 5 লিখতে হবে। আর যেহেতু আমি দুধ ঢালছি, তাহলে জলের পরিমাণটাকে সেম বানিয়ে আমাকে নিচের অনুপাতটা লিখতে হবে। তাহলে যেমন 1:1 বলা আছে, আমি 1:1 লিখবো না, জলটাকে সেম বানিয়ে লিখবো 8:8। জলের পরিমাণটাকে আমাকে সেম লিখতে হবে। এর পরের স্টেপ কি? কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ ঢেলেছিল, এই কত অংশ, সেই অংশের পরিমাণটা বের করতে আমরা এই দুটো সংখ্যাকে বিয়োগ করব 3, আর এই নিচের দুটো সংখ্যাকে যোগ করব 16। তো বলবো 3-এর 16 অংশ। তাহলে আনসার হবে 3-এর 16 অংশ, অপশন সি একটা। এটাই কিন্তু শর্টকাট, আর করতে হলে তোমাকে এইরকম ভাবেই করতে হবে। আরো অন্যভাবে করা যায়, তার মধ্যে এটা হচ্ছে বেস্ট উপায়, খুব তাড়াতাড়ি করে দেওয়া যায়। ঠিক আছে, তো কি বললাম, মিশ্রণ তুলে সমপরিমাণ দুধ ঢালছো মানে হচ্ছে তোমাকে জলের পরিমাণ সেম বানাতে হবে। তাহলে 8-এর নিচে 8 লেখা হলো, দুধের পরিমাণ আলাদা করে দেওয়া হলো, 5 থেকে 8 কতটা বাড়ছে 3, আর নিচে এই দুটো সংখ্যাকে যোগ করে লিখে দেবে 16। তাহলে 3-এর 16 অংশ, আনসার হয়ে যাবে হচ্ছে অপশন সি এরটা। নেক্সট, জলপূর্ণ একটি পাত্র থেকে 8 লিটার জল তুলে 8 লিটার সিরাপ ঢালা হলো। পুনরায় পাত্র থেকে 8 লিটার মিশ্রণ তুলে 8 লিটার সিরাপ ঢালা হচ্ছে, মানে বারবার সিরাপ ঢালা হচ্ছে। তাহলে জলের পরিমাণ সমহারে কিন্তু কমতে থাকছে। পাত্রতে পুরো ভর্তি জল ছিল, সেখান থেকে 8 লিটার জল তুলে 8 লিটার সিরাপ ঢালা হলো। পুনরায় পাত্র থেকে 8 লিটার মিশ্রণ তুলে 8 লিটার সিরাপ ঢালা হলো। এখন ওই পাত্রে জল ও সিরাপের অনুপাত 16:9। জল ও সিরাপের অনুপাত, আচ্ছা ধীরে ধীরে কে কমছে? ধীরে ধীরে জল কমছে, তাহলে জলের আনুপাতিক ভাগার পাওয়া যাবে। প্রথমে পাত্রটিতে কত লিটার জল ছিল জানতে চাওয়া হয়েছে, তো আমি ধরে নিচ্ছি প্রথমে পাত্রটিতে x লিটার জল ছিল, সেখান থেকে 8 লিটার তোলা হলো, নিচে বসাতে হবে x, এটা ফর্মুলা। তার পাওয়ারে চলে যাবে হচ্ছে যতবার আমি এই প্রসেসটা চালিয়েছি। একবার দেখে নাও, তুমি প্রসেসটা টোটাল দুবার চালিয়েছো, ওদের পাওয়ারে যাবে হচ্ছে 2। এটা জলের আনুপাতিক ভাগার পাওয়া যাবে, যেহেতু জল ধীরে ধীরে কমছে। জলের আনুপাতিক ভাগার কত? উপরে 16, নিচে হচ্ছে 16 আর 9 25। এই 16 আর 25কে তুমি 4-এর 5 লিখে দাও, 4-এর 5-এর কি স্কোয়ার। এই উদ্দেশ্যেই লিখলাম যাতে এই 2-এর 2 কেটে যায়।
তাহলে এক্স মাইনাস 8/x ইকুয়ালস টু হচ্ছে 4/5, ক্রস মাল্টিপ্লাই করে এক্স এর মানে হিসাব করে নাও, তাহলে 5x মাইনাস 40 ইকুয়াল টু 4x, তাহলে x ইকুয়াল টু হয়ে গেল কত 40, x ইকুয়াল টু 40, x এর মান 40, মানে অপশন এ হয়ে যাচ্ছে রাইট। ঠিক আছে, প্রথমে পাত্রটিতে 40 লিটার জল ছিল। চলে গেলাম নেক্সট কোশ্চেন। 5, 9, 8, 15 থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে? তো অপশন টেস্ট করে দেওয়া যায়। আমি যদি প্রত্যেকটা থেকে 1 করে বিয়োগ করি, অপশন এতে দেখো রয়েছে 1, আমি যদি প্রত্যেকটা থেকে 1 করে বিয়োগ করি তাহলে 5টা হয়ে যাবে 4, 9টা হয়ে যাবে 8, 8টা হয়ে যাবে কত 7, আর 15টা হয়ে যাবে কত 14। দেখো এটা সমানুপাতি হয়ে গেছে। এই দুটোর অনুপাত হচ্ছে 1:2, এই দুটোর অনুপাত দেখো 1:2, তাহলে এরা সমানুপাতি দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে অপশন এটাই হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। খুব সিম্পল জিনিস। নেক্সট, তিনটি গাড়ির গতির অনুপাত 3:5:7। তিনটি গাড়ির অতিক্রান্ত দূরত্ব যদি ইকুয়াল হয় তাহলে তাদের সময়ের অনুপাতটা কি? অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল, দেখো দূরত্ব যদি ইকুয়াল থাকে তখন তোমরা এটা জানবে যে গতির অনুপাতের সাথে সময়ের অনুপাতটা ইনভার্স হয়, রেসিপ্রোকাল হয়। গতির অনুপাত দেওয়া আছে 3:5:7, সময়ের অনুপাতটা এটারই রেসিপ্রোকাল রেশিও লিখতে হবে। তাহলে আমি লিখছি এখানে তিনটে গাড়ির গতির অনুপাত, আমি এ বি সি ধরে নিচ্ছি তিনটে গাড়িকে, গতির অনুপাত দেওয়া আছে 3:5:7, সময়ের অনুপাত বের করতে হবে। গতি আর সময়কে গুণ করলে আমরা পাই দূরত্ব, আর দূরত্ব কিন্তু ইকুয়াল দেওয়া আছে, তিনটে গাড়ির অতিক্রান্ত দূরত্ব সমান। দূরত্ব যদি ইকুয়াল হয় তবেই কিন্তু আমরা এই স্টেপটা করতে পারবো, যেটা এখন তোমরা দেখবে। 3-এর নিচে যে ভ্যালুটা লিখবো 3টাকে বাদ দিয়ে বাকি দুটো নাম্বারকে গুণ করে দেবো। তাহলে 3-এর নিচে যে ভ্যালুটাকে লিখবো এই ভ্যালুটা লিখতে আমরা বাকি দুটো নাম্বার 5 আর 7কে গুণ করে লিখে দেবো, 5 7 35। 5-এর নিচে যে ভ্যালুটাকে লিখবো 5টাকে বাদ দিয়ে বাকি দুটো নাম্বার 3 আর 7কে গুণ করে লিখে দেবো, 3 7 21। আর 7-এর নিচে যে ভ্যালুটাকে লিখবো 7টাকে বাদ দিয়ে বাকি দুটো নাম্বার 3 আর 5কে গুণ করে নেবো, লিখবো হচ্ছে 15। তাহলে ফাইনালি আনসার আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এইটা, 35 21 15, অপশন 8টা। তাহলে এইভাবে রেসিপ্রোকাল রেশিও বের করতে হয়। যেহেতু এখানে দূরত্ব ইকুয়াল আছে তাই গতির অনুপাতের সঙ্গে সময়ের অনুপাতটা ইনভার্স হলো বা রেসিপ্রোকাল হলো, যা ইচ্ছা বলতে পারো। ব্যস্ত অনুপাত বলা হয় এটাকে বাংলায়। এই অনুপাতটার যদি বলা হয় ব্যস্ত অনুপাত কত, তখন তোমরা ওই একটাকে বাদ দিয়ে বাকিগুলোকে গুণ করে করে লিখবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন এমন দিতে পারে ব্যস্ত অনুপাত, প্রশ্ন এমন দিতে পারে যে এইরকম ভাষার মাধ্যমে সেটাকে টাইম এন্ড ডিস্টেন্সের সাথে ইনক্লুড করে দিল। তো যেভাবে হোক যে প্রশ্ন সেট করছে সে কিন্তু দিতে পারে। পরের প্রশ্ন, 13-র ক্ষুদ্রতম গুণিতক নির্ণয় করো যাকে 4, 5, 6, 7 এবং 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 করে ভাগশেষ থাকবে। 13-র এমন গুণিতক যাকে 4 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট, 5 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট। আচ্ছা, আমি প্রথম অপশনটাকে না প্রথমেই বাদ দিয়ে দেবো, কেননা এইটাকে 5 দিয়ে ভাগ করে কখনো 2 অবশিষ্ট পাওয়া যায় না। তাহলে এই অপশনটা প্রথমেই আমি সরিয়ে দিলাম, অপশন টেস্ট করছি। ঠিক আছে, এই অপশনটাকে প্রথমেই আমি কেটে দিলাম। দেখো আমাকে ক্ষুদ্রতম গুণিতকে যেতে হবে, তাহলে এক কাজ করি, এইটাকে যে আমি 4 দিয়ে ভাগ করলে কিন্তু 2 অবশিষ্ট পাবো, এটাকে 4 দিয়ে ভাগ করলে কিন্তু 2 ভাগশেষ আমি পেয়ে যাব, 5 দিয়ে ভাগ করলেও কিন্তু 2 ভাগশেষ পেয়ে যাব। 84 6-এর গুণিতক, 84 6-এর গুণিতক, তাহলে 2 ভাগশেষ পাবে। 7 দিয়ে ভাগ করলে তুমি 2 ভাগশেষ পাবে, 8 দিয়ে ভাগ করলে তুমি কিন্তু 2 ভাগশেষ পাবে। তাহলে এখানে আমি কিন্তু 2 ভাগশেষ পাচ্ছি, কিন্তু আমাকে চেক তো করতে হবে যে এই নাম্বারটা 13-র গুণিতক কিনা। এটাকে 13 দিয়ে ভাগ করলে যেন আমি ভাগটা মেলাতে পারি। তাহলে 842-কে 13 দিয়ে ভাগ করলে কি ভাগ মেলে, চেক করা যাবে। না, ভাগ মেলে না। ঠিক আছে, 5 13 65 পর্যন্ত যাচ্ছে, ভাগ মিলবে না। তাহলে এটা আনসার হবে না। এটা দেখি,
চলো ক্ষুদ্রতম বলেছে, তাহলে এটাকে দেখি। এটা 4 দ্বারা বিভাজ্য, 4 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে, হ্যাঁ থাকে। 5 দিয়ে ভাগ করলে থাকে, 6 দিয়ে ভাগ করলে থাকে, 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 48, হ্যাঁ 6 দিয়ে ভাগ করলেও থাকে। 7 দিয়ে ভাগ করলে 168, 7 দ্বারা বিভাজ্য, 2 ভাগশেষ চলে আসবে। 8 দিয়ে ভাগ করলে 28 64, তারপর 42, হ্যাঁ হয়ে যাবে। সবগুলো দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট পাচ্ছে, তাহলে এটাকে আমি একবার 13 দিয়ে ভাগ করে দেখি যে ভাগ মিলছে কিনা। ওয়ান 122 এসছে, 13 গুণিতক নয়। ন 13 117। তো যাই হোক, ও ভাগ মিলবে না আর কি, ঠিক আছে, ওখানে আর ঘাটিয়ে লাভ নেই, এটা ভাগটা মিলবে না। এটা 13 কে 13 ছিল, 13 দুগুণে 26 ছিল, ন 13 117, 5 অবশিষ্ট। তো যাই হোক, ভাগ মেলেনি, তাহলে আনসার হয়ে যাবে অপশন সি। আর চেক করার প্রয়োজন নেই, কারণ অপশন তো 4টে, তার মধ্যে 3টে কেটে গেছে, একটা আনসার অপশন সি হয়ে গেল রাইট আনসার। পরেরটা লাভ ক্ষতি থেকে বলছে, এক ব্যক্তি প্রত্যেকটা 750 টাকায় দুটো দ্রব্য বিক্রি করছে, মানে দুটো দ্রব্য যে বিক্রি করছে প্রত্যেকটার বিক্রয় মূল্য ইকুয়াল, প্রত্যেকটাই 750 করে। একটাতে 10% লস করে বেচছে, আর একটাতে 20% লস করে বেচছে, দুটোই লস করে বেচছে। তার মোটের ওপর শতকরা কত ক্ষতি হচ্ছে জানতে চাইছে। দেখো, প্রথম দ্রব্যের বিক্রয় মূল্য আর দ্বিতীয় দ্রব্যের বিক্রয় মূল্য কিন্তু একই বলে দিয়েছে প্রশ্নের মধ্যে, দুটোই হচ্ছে 750 করে। প্রথমটা 10% লস করে বেচছে, মানে 100 টাকায় কেনা 90 টাকায় বিক্রি, এরকম ভাবতে পারি রেশিও আকারে। 10 টাকায় কেনা 9 টাকায় বিক্রি, এরকমও লিখতে পারি, 10-এ কেনা 9-এ বিক্রি, ঠিক আছে। 10% ক্ষতি মানে এটাই। এবং 20% ক্ষতি মানে 100-তে কেনা 80-তে বিক্রি, ছোট করলে 5-এ কেনা 4-এ বিক্রি। এখন দুটো দ্রব্যের বিক্রয় মূল্য একই বলে দিয়েছে, তো এখানে আমি দুটো দ্রব্যের বিক্রয় মূল্যকে সেম বানাবো। ওপরের রেশিওটাকে গুণ করব 4 দিয়ে, নিচের রেশিওটাকে গুণ করব হচ্ছে 9 দিয়ে, করার পর লিখবো 40 আর 36, এটা 5 দিয়ে গুণ হচ্ছে 5 9 45, 4 9 36। তাহলে দুটো দ্রব্য মোট কত টাকায় কিনেছি দেখে নাও, 85-এ কিনেছি। মোট কত টাকায় বেচেছি দেখে নাও, 72 টাকায় বেচেছি। তো লস হচ্ছে, কত লস হচ্ছে, তোমার এখানে লস হচ্ছে 13 লস হচ্ছে। কার রেসপেক্টে লসটা হিসাব হবে, 85-এর রেসপেক্টে, ইন্টু 100, ক্যালকুলেট করলে যেটা আসবে তত পার্সেন্ট লস। 5 দিয়ে কাটলে 5 17 85, 5 দিয়ে কাটলে 5 20, 260/17, কত পাওয়া যাচ্ছে, 90, 5 5 17 কত 85, তাহলে 15 পূর্ণ 5-এর 17%, এই যে অপশন সি 15 পূর্ণ 5-এর 17% হয়ে যাবে হচ্ছে আনসার, যে এত পার্সেন্ট ক্ষতি হচ্ছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা মুভ করব নেক্সট কোশ্চেনে। বলছে একটি ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু বিসি, অ্যাঙ্গেল এবিসি বলেছে এক্স এবং অ্যাঙ্গেল বিএসি বলেছে 2x - 20 হলে এক্স এর মান কত। তাহলে একটা ত্রিভুজ রয়েছে, এবি আর বিসি হচ্ছে ইকুয়াল, এবি আর বিসি হচ্ছে ইকুয়াল, অ্যাঙ্গেল এ বিসি হচ্ছে এক্স, এ বিসি এই অ্যাঙ্গেলটা বলেছে এক্স, অ্যাঙ্গেল বিএসি বিএসি এই অ্যাঙ্গেলটা বলেছে 2x - 20, তাহলে এই অ্যাঙ্গেলটাও 2x - 20 হবে। ঠিক আছে, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান, তাহলে এই দুটো বাহু সমান হওয়ার জন্য এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে। আর আমরা জানি যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে x + 2x - 20 প্লাস আর একবার 2x - 20, এদেরকে মেলালে হবে হচ্ছে 180। নেক্সট এবার 5x = 220, x = 44, চেয়েছিল x এর মান, তাহলে আনসার হয়ে যাবে 44, অপশন সি এরটা হবে রাইট আনসার। আশা করি ক্লিয়ার।
চলে গেলাম নেক্সট কোশ্চেনে। বলছে 6টা রশ্মি দ্বারা কতগুলো কোণ আঁকা সম্ভব। আমাকে বলো একটা কোণ আঁকতে গেলে দুটো রশ্মি বা দুটো রেখার বা সরল রেখার দরকার লাগে। তো এরকম বলতে 6টা সরল রেখা আছে, তো ম্যাক্সিমাম তুমি কটা কোণ আঁকতে পারবে। তো 6টা সরল রেখার নাম দিই, চলো এ বি সি ডি ই, এরকম 6টা সরল রেখা আছে, ঠিক আছে? 6টা সরল রেখা রয়েছে, তো 6টা সরল রেখার আমি নাম দিয়েছি এ বি সি ডি ই। এখন বলছে যে এই 6টা সরল রেখা থেকে তুমি কতগুলো কোণ পাবে। তো আমি কি বললাম যে একটা কোণ আঁকতে গেলে আমাদের কিন্তু দুটো সরলরেখার প্রয়োজন, মানে এ আর বি এই সরলরেখাটাকে নিলাম, একটা কোণ তৈরি করলাম। এ আর সি কে নিয়ে একটা কোণ তৈরি করতে পারবো, বি আর ই কে নিয়ে কোণ তৈরি করতে পারবো, সি আর ই কে নিয়ে কোণ তৈরি করতে পারবো, এ আর ই কে, তো কত রকমের কম্বিনেশন আসতে পারে সেটা তোমাকে বের করতে হবে। দেখো আমি এইভাবে জিনিসটাকে ভাবি, এর সাথে বি এই দুটো সরলরেখা নিয়ে একটা কোণ হবে, এর সাথে সি নিয়ে একটা কোণ হবে, এর সঙ্গে ডি একটা নিয়ে কোণ হবে, এর সাথে ই একটা নিয়ে কোণ হবে। তাহলে এর সাথে যত রকম পসিবল কেস আছে আমি পেলাম 4টে। এবার বি এর সাথে যত রকম পসিবল কেস আছে সেগুলোকে আমি নোট ডাউন করব। দেখো বি এর সাথে এর তো কোণ বানানো হয়ে গেছে, তাহলে আর নেবো না। বি এর সাথে বা সি, বি এর সাথে ডি, বি এর সাথে ই। বি এর সাথে সি কোণ তৈরি করবে, বি এর সাথে ডি কোণ তৈরি করবে, বি এর সাথে ই কোণ তৈরি করবে, আরো 3টে। তেমনি সি এর সাথে বি আর সি এর সাথে এর হয়ে গেছে, আমি সি এর সাথে ডি এর কোণ বানাবো, সি এর সাথে ই এর কোণ বানাবো, মানে আরো 2টো। এই করতে করতে তুমি এইভাবে দেখবে যে নাম্বারগুলোকে তুমি যোগ করছো, তো যোগ করলে কত পাওয়া যাচ্ছে 10। তাহলে 10টা কোণ তৈরি হবে, ঠিক আছে? 6টা রশ্মি দিয়ে তুমি 10টা কোণ তৈরি করতে পারবে। অপশন এ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। নেক্সট, একটি সংখ্যাকে 68 দ্বারা ভাগ করলে 43 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে? বলছে একটা সংখ্যা আছে, তাকে 68 দ্বারা ভাগ করা হচ্ছে, ভাগশেষ থাকছে 43। বলছে সংখ্যাটাকে যদি 17 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে। এই যে 68-র মধ্যে 17 কিন্তু ঢুকে আছে, মানে এই 17 সংখ্যাটা 68-র কি একটা ফ্যাক্টর বা উৎপাদক থাকার জন্য, মানে 17 সংখ্যাটা 68-র মধ্যে থাকার জন্য এই ভাগে যেমন 43 ভাগশেষ এসছে, আমি কি বলবো ওই ভাগেও 43 ভাগশেষই আসতো। কিন্তু 43 আসবে না, তার কারণ হচ্ছে তুমি যা দিয়ে ভাগ করছো সে 43-এর চেয়ে ছোট। তাহলে ভাগটা আরেকটু স্টেপ এগোবে, 17 দুগুণে 34, অরিজিনালি ভাগশেষ পাওয়া যাবে হচ্ছে 9। 43 থেকে 34 বাদ দিয়ে দাও, ভাগশেষ পাওয়া যাবে কত 9 পাওয়া যাবে। তাহলে 9 অপশন সি হবে হচ্ছে রাইট আনসার। 17 সংখ্যাটা এই সংখ্যাটার উৎপাদক হওয়ার জন্য এই 43টাই এখানে গিয়ে বসলো, না হলে কিন্তু বসতো না। যদি এইখানে উৎপাদক না থাকতো তাহলে কিন্তু এখানে যা থাকতো সেটা কিন্তু এখানে গিয়ে বসতো না, আনসার বের করা যেত না, কান্ট বি ডিটারমাইন্ড হয়ে যেত আনসার। ঠিক আছে? তো তোমাদের যা প্রশ্ন দেওয়া হয় এই টাইপের, এখানে যে সংখ্যাটা দেওয়া থাকে সেই সংখ্যাটা এই সংখ্যাটার একটা ফ্যাক্টর বা উৎপাদক দেওয়া থাকে। ঠিক আছে? তো এইভাবেই তাহলে সলিউশনটা করা যায়। নেক্সট, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? মনে রাখবে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি, কিন্তু ওখানে বলেছে 1 থেকে 50, এটা মনে রাখবে 15খানা আছে। ঠিক আছে? এটা মনে রাখতে হবে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 15টি। ঠিক আছে? কি কি আছে মৌলিক সংখ্যা? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31। এতগুলো আছে, ঠিক আছে? 15টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা। তাহলে 15টা আছে হচ্ছে মৌলিক সংখ্যা। নেক্সট, ফাইভ এক্স 4 2 3 y সংখ্যাটা 88 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 88 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে 8 দ্বারাও বিভাজ্য আবার 11 দ্বারাও বিভাজ্য, মানে ওই সংখ্যাটা 8 দিয়েও মিলতে হবে আবার 11 দিয়েও মিলতে হবে। তো এক্স আর ওয়াই এর ক্ষুদ্রতম মান কি কি? চলো এই সংখ্যাটাকে আগে 8 দিয়ে মেলাই। সংখ্যাটাকে 8 দিয়ে মেলাতে গেলে সংখ্যাটা লাস্ট 3টে ডিজিটকে 8 দিয়ে মেলাতে হয়, নিয়ম এটাই। 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে সংখ্যাটার লাস্ট 3টে ডিজিট
তাকে 8 দিয়ে ভাগ করে মেলাতে হবে। তাহলে 8 দুগুণে 16, 7 আর ওয়াই আছে এখানে, ঠিক আছে। তাহলে ওয়াই এর মানকে 2 হতে হবে, কারণ 8 9 72-এ গিয়ে ভাগটা মিলবে। 72-এ গিয়ে যদি ভাগটা মিলে তাহলে ওয়াই এর মানকে 2 হতে হবে, আর ওয়াই এর মান 2 একমাত্র একটা অপশনেতেই আছে, এটা। তাহলে এক্স এর মান 8 হতে হবে। সংখ্যাটাকে আরেকবার লিখি, 5x, তার জায়গায় বক্স করে রাখলাম 4 2 3, আর ওয়াই এর মান আমরা পেয়ে গেছি কত, 2। চলো এটাকে আমরা 11 দিয়ে বিভাজ্যতা নিয়ম ফলো করে এই বক্সের মানটা বের করব। এটাও কিন্তু দরকার একটু শিখে নেওয়া। এমন নয় যে আমি আনসার পেয়ে গেছি বলে ওই আনসারটাকে আমি টিক করে দিয়ে চলে আসবো। একটু 11 দিয়ে বিভাজ্যতা নিয়মটা, এটা ইম্পর্টেন্ট বলে আমি দেখাচ্ছি। 11 দিয়ে বিভাজ্যতা নিয়মটা হচ্ছে অল্টারনেটিভ ডিজিট গুলোকে আমরা যোগ করব শেষ দিক থেকে। একবার দেখো প্রসেসটা এইরকম, 2 এর সাথে 2 যোগ, তার সঙ্গে এই সংখ্যাটা যোগ হবে। সংখ্যাটা নেই তো আমি যোগফলটা কি লিখবো, 4 প্লাস এই সংখ্যাটার জায়গায় এক্স আছে, এক্স। বাকি অল্টারনেটিভ গুলোকে যোগ 12। এবার এদের ডিফারেন্সটাকে 0 বানাতে হবে বা 11-এর গুণিতক বানাতে হবে। তো 0 আমি তখনই বানাতে পারবো, নিচে 12 বসে আছে, উপরটাকেও 12 বানাতে হবে। উপরটা 12 তখনই তৈরি হবে যদি এক্স এর মান 8 হয়। এক্স এর মান যদি 8 হয় তাহলে কি হবে, ওপরটা 12 নিচটাও 12, বিয়োগফল 0 হবে, 11 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এই পোর্শনটায় 8 বসবে, আর ওয়াই এর মান তো আগে থেকেই পেয়ে গিয়েছিলাম 2। তাহলে আনসার হয়ে যাবে 8,2। নেক্সট কোশ্চেন দেখা যাক কি রয়েছে। 234 স্কোয়ার প্লাস 234 কিউব এর একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো। একক স্থানীয় অঙ্ক কি হবে, ঠিক আছে। দেখো একক স্থানীয় অঙ্কের জন্য যেহেতু পাওয়ার গুলো ছোট ছোট আছে, তাহলে আমি 4-এর স্কোয়ারের একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6টাকে নেব, আর 4-এর কিউব কত, 4-এর কিউব হচ্ছে 64, 64-এর একক স্থানীয় অঙ্ক আমি 4 নেব। আর এই দুটোকে যোগ করলে আসে 10, কিন্তু আমি লিখবো না 10, আমি লিখবো কি একক স্থানীয় অঙ্কটা 0। তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে 0, অপশন 8টা, ঠিক আছে। আনসার হয়ে যাবে 0, যেহেতু আমরা একক স্থানীয় অঙ্কগুলোকে নিয়ে কাজ করছি। আনসার হয়ে যাবে অপশন এ। তো আমরা 20টা কোশ্চেন সলভ করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম ভিডিও তোমরা কিন্তু আরো পাবে। আমাদের এক্সাম সামনে, ভালো করে পড়াশোনা করো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান, এন্ড কিপ লার্নিং।